আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বড় প্রাণহানি থেকে বাঁচল ৭১ জন বিমান আরোহী। শুক্রবার কক্সবাজার থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চাকা খুলে নিচে পড়ে যায়। পরে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদ অবতরণ করে বিমানটি। পাইলটের দক্ষতায় কোনো হতাহতের ঘটনা ছাড়াই নিরাপদে অবতরণ করে বাংলাদেশ বিমানটি। ঘটনা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিমান কর্তৃপক্ষ। নাজিবুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। কক্সবাজার থেকে ছেড়ে আসা বিমান টেক অফের সময় পেছনের 4টি চাকার একটি চাকা খুলে পড়ে রানওয়েতে। বিমানটিতে তখন নারী ও শিশুসহ ৭১ জন। জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট ক্যাপ্টেন জামিল বিল্লাহ। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগে ঝুঁকি বিবেচনায় ফায়ার সার্ভিস সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে ব্যবিচক। পাইলটের দক্ষতায় বিমানের পেছনের একটি চাকা ছাড়াই বাংলাদেশ বিমানের BG436 ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। এতে বড় প্রাণহানি থেকে বেঁচে যান ৭১ জন বিমান যাত্রী। এমন চাঞ্চল্যকর ঘটনায় তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুক্রবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সরকার দাবি মেনে নেওয়ায় ৩ দিন পর রাজপথ ছেড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবনে বৈঠক শেষে অনশন স্থলে গিয়ে শিক্ষক প্রতিনিধি দল জানান, সরকার শিক্ষার্থীদের ৩ দফা দাবি মেনে নিয়েছে, আর এসব দাবি দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন ইউজিসির চেয়ারম্যান। এরপরই রাজপথ ছেড়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আবির আহমেদের রিপোর্ট। আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বৃদ্ধি সহ 4 দফা দাবিতে টানা 3 দিন কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার দুপুর থেকে এর সাথে যুক্ত হয় গণ অনশন কর্মসূচি। বর্তমান শিক্ষার্থীদের সাথে একমত পোষণ করে এদিন সংহতি জানান সাবেক শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন ছাত্র সংগঠন। দাবি আদায়ে রাজপথ না ছাড়ার হুঁশিয়ারিও দেন তারা। আমি মনে করি যে এর পিছনে বড় একটা কারণ হচ্ছে দাবি সিন্ডিকেট। আমাদের যে যৌক্তিক দাবিগুলো এগুলো মানতে পারতেছে না। আমরা এই পুরো পরিকল্পনাবদ্ধ হয়েছি যে আমরা দাবি আদায় না করে ফিরব না। এই সংকট উত্তরণে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠকে বসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি দল ও ইউজিসি কর্তৃপক্ষ। এরপর বৈঠকের সারাংশ আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন শিক্ষক প্রতিনিধিরা। আমরা কাজ করেছি, আমি বললাম আপনাদের হাতে রাখছি, আল্লাহর অশেষ রহমত। আপনারা ধৈর্য ধরেন, আপনারা আরেকটা দেখেন না প্লিজ। আমি বললাম ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা পরিবারের অংশ, সেভাবেই আমরা কাজ করব। সবকিছু রেসপন্সিবিলিটি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের তরফ থেকে আমি এবং আমার সম্মানীয় সদস্য গ্রহণ করছি, along with your very respectable Vice Chancellor. বর্ষিয়ান শিক্ষক আমাদের আমাজউদ্দিন স্যার শারীরিক অবস্থা ভালো নয়, আপনারা শুনুন, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আমাদের দাবি দেওয়ার কোনো কিছু সুন্দরভাবে নিশ্চিত আদায় ছাড়া আমরা যাব না। তবে শিক্ষার্থীরা তাতে সন্তুষ্ট হতে পারেননি। এ সময় তারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন। এমন পরিস্থিতিতে শিক্ষক প্রতিনিধিরা ফের শিক্ষার্থীদের সাথে বৈঠকে বসেন। শেষমেশ ঘোষণা আসে আন্দোলন প্রত্যাহারের। দাবি বাস্তবায়িত হয়েছে, পূর্ণ হয়েছে। তো আপনারা যারা কষ্ট করে আজকের প্রোগ্রাম করেছেন, আপনাদের সকলকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চলমান আজকের এই আন্দোলনের পরিসমাপ্তি ঘোষণা করছি। দাবি বাস্তবায়িত হয়েছে, তো কমপ্লিট শাটডাউন করার দরকার নেই, কালকে থেকে আমরা আমাদের ঘরে ফিরে যাব। রাজপথ ছেড়ে দিলেও দ্রুত এসব সিদ্ধান্তের সঠিক বাস্তবায়ন না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে ইউজিসির চেয়ারম্যান এবং ইউজিসির যে সদস্য, তাদের উপস্থিতিতে আমরা একটা স্পষ্ট সিদ্ধান্ত পেয়েছি, যেখানে উল্লেখ করা ছিল যে আমাদের যে দাবি, সেই দাবিগুলো মেনে নেওয়া হয়েছে। আমরা চাই এটা লিখিত স্টেটমেন্ট, যাতে আমাদের যে
দাবিগুলো আছে এটা যাতে আমাদের কাছে প্রমাণ থাকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির কারণে গেল 3 দিন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সড়কে বন্ধ ছিল যান চলাচল। সতর্ক অবস্থানে ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িত সব আসামিকে গ্রেফতারে 48 ঘণ্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। শুক্রবার সকালে সাম্যের হত্যাকারীদের গ্রেফতার, নিরাপদ ক্যাম্পাস এবং সোহরাওয়ার্দী উদ্যানকে মাদক মুক্ত করার দাবিতে শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি থেকে এই আলটিমেটাম দেন তারা। এ সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার এবং তদন্তে সন্তোষজনক অগ্রগতি না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। সাম্যের সহপাঠী ও শিক্ষকদের অভিযোগ, শুরু থেকেই তদন্ত ও দোষীদের গ্রেফতারে অবহেলা করা হচ্ছে। পুলিশের ছত্রছায়ায় সোহরাওয়ার্দী উদ্যানে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলেও অভিযোগ করেন তারা। এ সময় সাম্যের হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান শিক্ষার্থীরা। থানার পাশে এত বড় একটা মাদকের সিন্ডিকেট কিভাবে চলে? তো শাহবাগ থানা এই কারণে একটু গড়িমসি করছে আমার মনে হয়, তাদের এই সিন্ডিকেটের সাথে একটা বড় সম্পর্ক আছে। যে খুনি তাকে আমরা আইডেন্টিফাই করে তারপরে আমরা সন্তুষ্ট হব, এর আগে আমরা কখনো সন্তুষ্ট হব না। যাকে তাকে ধরে 12 জন পূরণ করলে আমরা সেটা মেনে নেব না। ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সরকার গঠন করে 31 দফা বাস্তবায়ন করা হবে জানিয়ে বিএনপি নেতারা বলেছেন, শুধু সংস্কারের মধ্যে নয়, রাষ্ট্র ও জনগণের অর্থনৈতিক মুক্তি আনাই বিএনপির লক্ষ্য। যারা ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের বিরোধিতা করছেন তারা কোন যুক্তিতে এবং কার সুবিধার্থে করছেন, এমন প্রশ্ন বিএনপি নেতাদের। শুক্রবার পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। মাওলানা ভাসানীর ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজন করে এই সমাবেশ। বক্তারা বলেন, ফারাক্কা লং মার্চের এত বছরেও অর্জিত হয়নি পানির ন্যায্য হিস্সা। বিগত 49 বছরে আমরা কি অর্জন করেছি সেই প্রশ্নটি আজকে আমি বাংলাদেশের যারা নীতি নির্ধারক তাদের সামনে তুলে ধরতে চাই। হয়তো আমাকেও সেই প্রশ্নটি আপনারা করতে পারেন। একসাথে দল না করলেও লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতিনের 29তম মৃত্যুবার্ষিক উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় নজরুল ইসলাম খান বলেন, সবার ঐক্যমতে ডিসেম্বরেই জাতীয় নির্বাচন সম্ভব। আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হোক। আমি বলতে চাই, যারা এটার বিরোধিতা করছেন তারা শুধু বলুন যে কোন যুক্তিতে ডিসেম্বরের পরে করতে হবে নির্বাচন, কারণটা কি? খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের খুলনা বিভাগীয় তারুণ্যের সেমিনারে সালাউদ্দিন আহমেদ বলেন, অর্থনৈতিক মুক্তি সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের উদ্দেশ্য। গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রের অর্থনৈতিক, জনগণের অর্থনৈতিক মুক্তি আনয়ন, এটা আমাদের উদ্দেশ্য। এই 31 দফা হচ্ছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক চর্চার মহাকাব্য। এই 31 দফা আমরা এখানে কোনো বাক্য বিলাস করিনি। এই 31 দফার প্রতিটি লাইন এবং প্রতিটি শব্দ এবং ইন বিটুইন লাইন্স এবং ইন বিটুইন ওয়ার্ডস আপনাদেরকে পড়তে হবে এবং বিশ্লেষণ করতে হবে। বর্তমান পরিস্থিতিতে কেউ কারো প্রতিপক্ষ নয় বলেও মন্তব্য করেন বক্তারা। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিভাগীয় সমাবেশের অংশ হিসেবে খুলনায় তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে শনিবার। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। যারা অগোচরে প্রশংসা করে তারাই ভালো ও শ্রেষ্ঠ মানুষ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডক্টর আজম ওবায়দুল্লাহ স্মরণে শুক্রবার রাজধানীর বেইলি রোডে গার্লস গাইড অ্যাসোসিয়েশন হলে দেশীয় সাংস্কৃতিক সংসদ আয়োজিত আলোচনা সভা এবং দোয়া মাহফিলে একথা বলেন তিনি। পরিশ্রম ও সততায় আজম ওবায়দুল্লাহ অনুকরণীয় ব্যক্তিত্ব মন্তব্য করে ইসলামী সংস্কৃতি এবং বুদ্ধিবৃত্তিক অঙ্গনে তার অভাব অপূরণীয় বলে উল্লেখ করেন ডাক্তার শফিকুর রহমান। বিশিষ্ট কবি আল মুজাহিদির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
তিনি তার সহকর্মীদেরকে পুরোপুরি তার অন্তরের বিছানায় ধরে রাখতেন। আমি তো পারি না এটা, যদিও পারা উচিত। তার ইন্তেকালের সাথে সাথে খুঁজছি এই জায়গায় এখন কার উপর চাপ দেব, পাচ্ছি না, এখন পাইনি। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার রায় ঘোষণা করা হবে শনিবার। এ মামলায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবারের সদস্য ও আইনজীবীরা। তারা বলছেন, আসামিদের অপরাধ প্রমাণে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। তারা আশাবাদী আদালত দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন, যা ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধে কার্যকর ভূমিকা রাখবে। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত 5 মার্চ রাতে শিশুটি ধর্ষণের শিকার হয়। প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ভর্তি করা হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর সেখানেই মারা যায় আসিয়া। এ ঘটনায় আসিয়ার বোনের স্বামী সজীব শেখের ছোট ভাই রাতুল শেখ ও সজীবের মা জাহেদা বেগম এবং বাবা হিটু শেখকে আসামি করে মামলা করা হয়। তারা 4 জনই বর্তমানে কারাগারে আছেন। দেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ডোনাররা এখনও আওয়ামী লীগের রাজনীতি চালিয়ে যাচ্ছে। তাদের অর্থায়নেই আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি রাজনীতি চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার সন্ধ্যায় জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লায় শহীদ বীর সন্তান ও আহতদের সম্মানে জুলাই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আইন উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা জুলাইয়ের হত্যাকাণ্ডে জড়িতদের জামিন দেয় বা এর পেছনে ইন্ধন যোগায় তাদের পরিচয় প্রকাশ করা হোক। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার যদি মনে করে খুনিদের বিচারের চেয়েও বড় সংস্কার রয়েছে, তাহলে তারা ভুলের মধ্যে রয়েছে। আওয়ামী লীগকে আমরা কার্যক্রম নিষিদ্ধ করতে পেরেছি, কিন্তু আওয়ামী লীগকে যারা ডোনার, আওয়ামী লীগের যে ফাইন্যান্স, আওয়ামী লীগের যে অর্থ ব্যবস্থা, সেই অর্থ ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত ইনট্যাক্ট। আমি যেহেতু কুমিল্লাতে আছি, কুমিল্লার অনেক উপজেলা রয়েছে, সেই উপজেলার আওয়ামী লীগের রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের মধ্যে বিভেদ সৃষ্টি হলে দেশ মহাসংকটে পড়বে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। শুক্রবার বিকেলে চট্টগ্রামের লালদিঘি মাঠে এক জনসভায় এসব কথা বলেন তিনি। বলেন, দেশের মানুষের ভাগ্য পাল্টাতে কাজ করছে এবি পার্টি। 24-এ গণ অভ্যুত্থানের ছাত্র জনতা ঐক্যবদ্ধ না থাকলে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠবে। এ সময় দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ অন্যরা বক্তব্য রাখেন। এই সরকার এবং রাজনৈতিক দল এবং ছাত্র জনতার মধ্যে যদি এই বিভেদ হয়, তাহলে দেশকে একটা মহাসংকটে পরিণত হতে হবে, মহাসংকটে পড়তে হবে। আপনারা এত খুশি হবেন না, আপনারা দেখছেন না ফ্যাসিবাদের পক্ষে আমাদের পার্শ্ববর্তী দেশ সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী ভারত কিভাবে সাপোর্ট দিয়ে রাখছে। আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে জনসংখ্যার অনুপাতে শতকরা 33% নারী প্রার্থী দেওয়া সহ 3 দফা দাবি জানিয়েছে নারীর ডাকে মৈত্রী যাত্রার ঘোষণাপত্রে। শুক্রবার দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে 51টি প্রগতিশীল নারী, শ্রমিক, সাংস্কৃতিক, শিক্ষার্থী ও পেশাজীবী সংগঠনের অংশগ্রহণে শুরু হয় আয়োজনটি। নারীর প্রতি বৈষম্য দূর ও সাম্যতা রক্ষায় সচেতনতা তৈরিতে এই আয়োজন করা হয়। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয়ে গানসহ নানামুখী আয়োজনের মাধ্যমে নারীর প্রতি অবিচারের প্রতিবাদ জানানো হয়। আয়োজনে অংশগ্রহণকারীদের অভিযোগ, জুলাই গণ অভ্যুত্থানে নারীর ভূমিকাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। সেই সাথে বর্তমানে ধর্ম ও নারীকে মুখোমুখি দাঁড় করানোর প্রবণতা দেখা যাচ্ছে। এর বিরুদ্ধে জাতীয় ঐক্য ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই আয়োজন বলে জানান অংশগ্রহণকারীরা। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, পদ্মার উজানে ভারতের দেয়া ফারাক্কা বাঁধ বাংলাদেশে কারবালা তৈরি করেছে।
তবে পানির ন্যায্য হিস্যা আদায়ে তৎপর রয়েছে বর্তমান সরকার। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪৯ বর্ষপূর্তি উপলক্ষে বর্তমান সরকার রাজশাহী কলেজ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। বলেন, যদি পদ্মায় ঠিকমতো পানি না পাওয়া যায় তাহলে দরকার হলে আন্তর্জাতিক আদালতে যাবে সরকার। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব সহ অন্যরা উপস্থিত ছিলেন। আমরা সেই হিস্যা আদায় করব। আমরা সেটার জন্য ভারতের সাথে তো আমরা চুক্তি আবার করছি, সাইন করব এবং দরকার হলে যদি আমরা ঠিকমতো না পাই আমরা এটা আন্তর্জাতিকভাবে এটা নিয়ে যাব। সৌদি আরবে বাড়ছে প্রবাসীদের বিনিয়োগ, এতে তৈরি হচ্ছে বাংলাদেশিদের কর্মসংস্থান। জেদ্দা থেকে মাসুদ সেলিম জানান, কর্মসংস্থান সৃষ্টি করে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে জেদ্দায় হাই আল নাহাদায় বাংলাদেশি মালিকানাধীন এশিয়ান ফুড গ্রোসারির ৫ম শাখার যাত্রা শুরু হয়েছে। সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টার্স ফোরামের সভাপতি আলহাজ আব্দুর রহমানকে সাথে নিয়ে এশিয়ান ফুড গ্রোসারির উদ্বোধন করেন স্বত্বাধিকারী হাফেজ মিজানুর রহমান। উপস্থিত ছিলেন মেহেদি হাসান, মোহাম্মদ হাসান, আতাউর রহমান, হাফেজ সিদ্দিক সহ প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীদের পরিশ্রমেই দেশের রিজার্ভ স্থিতিশীল হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন সৌদি আরবস্থ বাংলাদেশ কমিউনিটির নেতারা। রিয়াদ থেকে ফারুক আহমেদ চান জানান, আবহা সিটির তারিক মিয়ার বাংলাদেশি প্রতিষ্ঠান আলী হাসান সুপার মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রবাসী নারায়ণগঞ্জ জেলা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আল আমিন শিকদার বলেন, রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে ভূমিকা রেখেছেন প্রবাসীরা, তাই প্রবাসীদের মূল্যায়নে আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী আলী হাসান, গাজী আল আমিন, শহীদুল ইসলাম সহ অন্যরা। কাজের পাশাপাশি শারীরিক সুস্থতায় খেলাধুলার সময় দিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন কাতার কমিউনিটির নেতারা। সপ্তাহব্যাপী আবু নাখলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই আহ্বান জানান তারা। বৃহত্তর সিলেটের ক্রীড়া অনুরাগী প্রবাসী হাবিবুর রহমানের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে জোন চট্টগ্রাম ফ্রেন্ডস ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইএফএ চট্টগ্রাম বিভাগ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হারিস চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি হাসান আহমদ। প্রধান অতিথি ছিলেন কাতারস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। সোহেল আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ AKM আমিনুল হক সহ অন্যরা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvpt.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।